আমি মনের মানুষ খুঁজে পেয়েছি, সওদা করতে চাই না। আর সৌন্দর্যের সঙ্গে আমার কাছে ভিন্ন। আপনার চোখের গভীরতায় আমি যে সৌন্দর্য খুঁজে পাই, কথিত গৌরবর্ণে আমি সেই সৌন্দর্য পাই না যে। প্রেমের গল্প সিনেমা আমার পছন্দ। আর পছন্দ যে সিনেমাতে ট্রেন্ড কেন্দ্রিক গল্প থাকে, এই যেমন ডিডিএলজি, জাভ উই মেড বা বডিগার্ড। কিন্তু আমার জীবনে কোনো প্রেম নেই বা কোনো গল্প নেই। আমি অতি সাধারণ মেয়ে, যার আরো সাধারণ জীবনযাত্রা। ও আচ্ছা, আমার পরিচয় দেই। আমি নিশাত, বাংলাতে অনার্স শেষ করেছি। না, কোনো বিশ্ববিদ্যালয় থেকে নয়। যদি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় তাহলে ঠিক আছে। একদম মফস্বলের মেয়ে। গুণ ক্ষমতা বলতে মফস্বলের মেয়েদের যা থাকে, ভালো ঘর গোছাতে পারি, কয়েক পদের রান্না আর সেলাই ফর এইসব। এর বাইরে একটা গুণই আছে যা অনেকেই পছন্দ করে, তা হলো আমি গান গাইতে পারি। কোনো উস্তাদের কাছ থেকে তালিম নিয়ে নয়, শুনে শুনে শেখা। বান্ধবীরা বলে আমার নাকি দারুণ কণ্ঠ, কিন্তু বাড়িতে জোরে গান করা নিষেধ। ওরে বাবা, এসব একদম করা যাবে না। মায়ের ভাষায় এসব মেয়েদের বিয়ে হয় না, আর বিয়ে হলেও সুখী হয় না। এবার নিশাত নামের রহস্য বলি। এমন নাম রাখার কাহিনী হলো আমার ছোট ফুফু। আমরা যৌথ পরিবারে ছিলাম, আর উনি হলেন সবার থেকে আলাদা। সুন্দর করে শাড়ি পরে কলেজে যেতেন, গান কবিতা এসব নিয়ে মেতে থাকতেন। সবার ছোট বলে তার উপরে শাসনের প্রভাব তেমন করে পড়েনি, কিংবা বলা যায় উনি অগ্রাহ্য করেছেন। তো সেই ছোট ফুফুই শখ করে আমার নাম রেখেছিলেন নিশাত। পুরো নাম আপনাদের জানা দরকার নেই। চাকরির পরীক্ষা দিচ্ছি না নিশ্চয়ই। বাংলা নিয়ে পড়ার কারণ এটা না যে আমি সাহিত্য খুব ভালোবাসি। আসলে আমার মেধার যা দৌড়, তাতে আরো ভালো কোনো সাবজেক্ট পাওয়ার আশা করাটাও দুরাশা। এখন ভাবছেন সবই তো বললো, তা দেখতে কেমন? মেয়েদের বর্ণনা আসলে চেহারার বর্ণনা আসবে না, এটা বেশ বেমানান। কিন্তু কি বর্ণনা দেব সেটাই আসলে বুঝে উঠতে পারছি না। কারণ আমার আপনার চলার পথে যেমন মেয়েদের দেখেন কোনো আলাদা বিশেষত্ব নেই, ঠিক তেমনই গায়ের রং না কথিত ফর্সা না কালো, মাঝামাঝি একটা কিছু। যারা ভালোবাসে তারা বলে উজ্জ্বল শ্যামবর্ণ, আর ভালোবাসে যারা তারা বলে খুব মিষ্টি, কিন্তু অন্যরা বলে মেয়ে তো কালো, তাই তো বিয়ে হয় না। মাঝারি গড়ন, কিন্তু যদি বলেন সৃষ্টিকর্তা কি কিছুই দেয়নি তেমন, তা কেন? বড় বড় একজোড়া চোখ আর কোমর অব্দি চুল দিয়ে সব না দাও পুষিয়ে দিয়েছেন। কিন্তু এই শ্যামবর্ণ লম্বা চুল বা বড় চোখের সাহিত্যে যেমন মূল্য আছে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা। তার মধ্যে আমি হলাম খ্যাতমে, মানে নিত্য নতুন স্টাইলে চুল বাঁধতে পারি না, কামিজের কাটিং এ নেই কোনো ফ্যাশন, মুখে চেহারায় কোনো পরিপাট্য নেই, তাই জীবনে প্রেম নেই। আর গায়ের রং এবং বাপের টাকা জোর দুটোই কম হওয়াতে বিয়ের বাজারেও আমার মূল্য খুব কম। রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। কিন্তু চেহারা আর বাপের টাকার জন্য তো জীবন থেমে থাকবে না। বাড়ি থেকে খুব তোড়জোড় চড়ছে বিয়ের জন্য। অনার্স শেষ হওয়াতে অবস্থা এমন দাঁড়িয়েছে যে সকালে উঠেই যাকে পাওয়া যাবে, সে রাখাল হোক বা কৃষণ হোক, তার সাথেই আমাকে বিয়ে দেবে। কিন্তু এই ক্ষেত্রে আমি ঠিক ছোট ফুফুর চরিত্র পেয়েছি যেন। আমাকে আমার পছন্দের জায়গাতেই বিয়ে দিতে হবে, যারা আমাকে একজন মানুষ মনে করে সম্মান দেবে, ঠিক সে বাড়িতেই যাব আমি। তাছাড়া মেরে কেটে ফেললেও আমি কোনো মতেই বিয়েতে রাজি নই। অনেক হলো আমাকে নিয়ে বলা, এবার সেই ট্রেনের ঘটনাতে ফিরে যাই। সিনেমার মতো ট্রেন নিয়ে ঘটনা শুরু আমার জীবনে। ছোট খালার বাড়ি থেকে ফিরছিলাম ট্রেনে করে। না, আমি ট্রেন মিস করে দৌড়ে ট্রেন ধরতে যাইনি, বা কেউ আমার হাত ধরে টেনে তুলেনি। ঘটনা হয়েছে আমি খুব ভুলো মন, কাঁধে কাপড় রেখে সারা ঘর সে কাপড় খুঁজতে থাকি। এমন ধরনের মেয়ে আমি। মা বলে তুই ঠিক মতো সংসারই করতে পারবি না। যা হোক, আমি ঠিক মতো স্টেশনে পৌঁছে ট্রেন থেকে নেমে চলে আসছি। হঠাৎ এই যে শুনছেন, এই ব্যাগটা না আপনার? আমি একদম অবাক হয়ে আগন্তুকের দিকে তাকালাম। জি, আমাকে বলছেন? হ্যাঁ, এই ব্যাগটা আপনার না? আপনার কাছেই তো দেখেছিলাম, কিন্তু নেমে আসার সময় হয়তো ভুলে গিয়েছেন। মা আর মায়ের বোনদের কি যে খারাপ অভ্যেস, একজন আরেকজনের বাড়িতে ব্যাগ ভরে জিনিস পাঠাবে। এবার আমি যাওয়াতে আমাকেই হতে হয়েছে সেই কোরিয়ার সার্ভিস, আর ভুলো মনের আমি তারই একটা ব্যাগ রেখে নেমে পড়েছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমি একদম ভুলে গিয়েছিলাম। বাড়িতে গেলে মা নির্ঘাত বকাবকি করতেন। কেন, মা বুঝি খুব বকেন? আরে না না, তা নয়, কিন্তু আমার স্বভাবের কারণেই বকা খাই। নিজের সম্পর্কে বলার সময় একটা কথা বলা হয়নি, আমি একটু কথা বেশি বলি। আমার মা চাচিদের নিশ্চিত বিশ্বাস ঠিক এই একটা কারণেই আমার সংসার টিকবে না। মাফ করবেন, আমি একটু বেশি কথা বলি। আবারও ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। বেশি কথা বলছেন, কিন্তু নামটাই তো বললেন না। তা ব্যাগ বয়ে এনেছি, নাম পরিচয়টা অন্তত জানতে পারি নাকি?
আচ্ছা, ছেলেটা তো বেশ গায়ে পড়া দেখা যাচ্ছে। দূর, জীবনে তো কিছুই হলো না, নাম বললেই বা কি হবে। জি, আমি নিশাদ, এখানেই আমার বাড়ি। স্টেশন থেকে একটা কাঁচা পাকা রাস্তা চলে গেছে, সেটা দিয়ে কিছু দূর গেলে। আমি আশিক, আপনাদের এদিকে বেড়াতে এসেছি, দেখা হয়ে খুশি হলাম। আপনিও ভালো থাকবেন। আর শোনেন, আপনার নামটা খুব সুন্দর। আমি একটা সৌজন্যমূলক হাসি দিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের পথ, ভ্যানি ভরসা। পরিচিত এক চাচার ভ্যানে গাড়িতে বোঝকা তুলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ ছেলেটার কথা মনে হলো। হ্যাঁ, আশিক নাম, কেমন যেন চেহারা। একটা ছেলে এই প্রথম আমার না হোক আমার নামের প্রশংসা করলো, আর তার চেহারাটাই ঠিকঠাক মনে নেই। দূর, এই জন্যই আমার জীবনে কিচ্ছু হলো না। তবে এটুকু মনে আছে, একটু লম্বা গোছের শ্যামবর্ণের চেহারা। যাই হয় হোক, আমার কি, জীবনে হয়তো আর দেখাই হবে না। এসব আবল তাবল ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গিয়েছি। বাড়িতে ঢুকে নিজের রুমে এসে বসেছি মাত্র, অমনি মেজাজ খারাপ করার সংবাদ শুনলাম। আমার চাচাতো বোন তিতির, আমি দুষ্টুমি করে তিতি পাখি বলি, ও পাখির মতো ছুটে এসে হাঁফাতে হাঁফাতে বলল, আপু, কাল তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তিতির হলো পুরাই FBI। এইবারের সব ঘটনা ওর থেকে লুকানোর উপায় নেই। ক্লাস 7 পর একটা মেয়ে এত পাকা হয় কিভাবে বুঝে আসে না আমার। যাই হোক, পরে বুঝলাম তিতিরের তথ্য শতভাগ সত্য। পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। অবশ্য তিতিরের তথ্য অসত্য হওয়া অসম্ভব। রাতে মায়ের কাছে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করেছি, কাজ হলো না। মায়ের এক কথা, অনার্স শেষ হয়েছে, আর তোমার বাপু যে রেজাল্ট, তাতে জজ ব্যারিস্টার হবা না নিশ্চিত। বয়স কম হচ্ছে না, তোমার বয়সে 2 বাচ্চার মা সবাই। এরপর বউ মরা পাত্র ছাড়া আর জুটবে না। কথা আধা সত, কারণ গ্রামে মেয়েদের 15 বা 16 বছরেই বিয়ে দেয়, আর বছর না ঘুরতেই বাচ্চা। সুতরাং 2-3 বাচ্চার মা অনেকেই, কিন্তু মাই হেঁটে দেখানো, পায়ের গোড়ালি দেখানো, এসব আমি আর পারবো না। আগেও দেখিয়েছি। কেন বাপু, তুমি কি রাজবংশের রাজকন্যা যে তোমার বেলায় এসব হবে না? শোন নিশিতা, তোর অনেক কথা সহ্য করছি, আর না ছোট ফুপুর মতো দেমাক পেয়েছিস, চেহারা পাসনি, এটা মনে রাখিস। কথা সত্য, আমার ছোট ফুফু অত্যন্ত সুন্দরী। বুঝলাম, মা খুব তেতে আছে। তা আশেপাশের লোকজন যেভাবে লেগে থাকে, তাতে মায়ের খুব একটা দোষ দিয়েও লাভ নেই। প্রশ্ন করতে পারেন, বাবাকে কিছু বলি না কেন? আমরা গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়েরা বাবার সাথে কেন জানি দূরত্ব রেখেই চলি, কিছুটা ভয়, কিছুটা শ্রদ্ধা। পরদিন দুপুরে পাত্রী দেখার নামে ছোটখাটো বিয়ের অনুষ্ঠান, যেন 12 জনের বিরাট বহর এসেছে। নানা রকম পিঠা নাস্তার পর্ব শেষ, দুপুরে খাওয়ার বিরাট আয়োজন চলছে। বুঝলাম, আমার রঙের কমতি আদর আপ্যায়নে পোষানো হবে। আমার পরিবার এবার খুব আশাবাদী। ছেলেরা ব্যবসায়ী পরিবার, ছেলের নিজেরও ব্যবসা আছে। কিসের ব্যবসা শুনতে ইচ্ছে হয়নি। ওরা নাকি শান্ত ভদ্র সংসারী মেয়ে খুঁজছে। আমাকে সাজিয়েছেন পাশের বাড়ির ভাবি। একটা হালকা কুচিকলা পাতা রঙের সুতি শাড়ি পরেছি, সাথে কাচের চুড়ি, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। ভাবি আমাকে তার মেকআপ বক্স থেকে আরো কি কি দিতে চাচ্ছিলেন, আমি রাজি হইনি। এইসব প্লাস্টার করা মুখ দেখে পরে অতি সাধারণ আমাকে দেখে শখ খাবে, এর চেয়ে আগেই শখ খাওয়া ভালো। ওরা আমাকে দেখে শখ খেয়েছে কিনা জানি না, কিন্তু আমি শখ খেয়েছি। পাত্রপক্ষের সাথে সেই আশিক ছেলেটা বসা। ও কেন এখানে? না, আপনারা যা ভাবছেন তা নয়। আশিক পাত্র নয়, পাত্রের নাম আসিফ আরহাম। বিয়ে পাশ করা মোটর পার্টসের বড় দোকান দিয়েছে। ওদের সবাই ব্যবসায়ী করে, আর কয়েকটি দোকান আছে রড সিমেন্টস কাপড়ের। পাত্ররা 4 ভাই, যার মধ্যে 3 ভাই এই 3 রকম ব্যবসা করে। বাকি ছোটজন MA পাশ করে ব্যবসা না করে চাকরি করবে বলে জানিয়ে দিয়ে চাকরি খুঁজছেন। সবাই একসাথে যৌথ পরিবার, এবং আসিফ আরহাম 3 নাম্বার, একমাত্র বোন, সবার বড়। তার ছেলে মেয়েরাও সব বড় হয়ে গিয়েছে। ভাবছেন কিভাবে জানলাম এত তথ্য? তিতিরের কথা ভুলে গিয়েছেন বোধহয়। সেই যে আমার চাচাতো বোন, FBI এর মতো গোয়েন্দা, সেই সব বের করে জানিয়েছে। আশিকের ব্যাপারটা জিজ্ঞাসা করতে চেয়েও করিনি। থাক, এত জেনে লাভ কি। যাই হোক, আমাকে সবার সামনে চেয়ারে বসানো হলো। পাত্রের মা, বাবা, বোন, দুলা ভাই, ভাইয়ের বউ সবাই আমার দিকে তাকিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। সাথে মুরব্বী গোছেরা আরো কয়েকজন। একজন বললেন, মা একটু হেঁটে দেখাও তো। আমি দরজার পাশে দাঁড়ানো মায়ের দিকে চোরা চোখে কটমট করে তাকালে মা আরো গরম চোখে তাকাতেই চুপ হয়ে গেলাম। হাঁটলাম, চুল দেখালাম। চুল দেখে যে অবাক হয়েছে বুঝলাম কারো কারো মুখ দেখে। এবার প্রশ্নবান, নামাজ পড়ো? কোরআন পড়তে পারো? সূরা ফাতিহা পড়ে শোনো? রান্না পারো? কি কি রান্না পারো? হাতের কাজ, সেলাই জানো? এরপর আরো কত কিছু। উত্তর দিয়েছি, আবার চুপ করে হতে গেছি। একজন আমার শিক্ষাগত যোগ্যতা শুনে বলল, তা আমার জননী, অনেক পড়া হয়েছে, আর দরকার নেই।
তাছাড়া আমাদের ঘরের বউ তো আর চাকরি করবে না। আমাদের বাড়ির কোনো বউ কখনো চাকরি করে না। শেষে এক মুরব্বী মহিলা বললেন পায়ের গোড়ালি দেখাতে। আমি তাদের দাঁত চেপে দেখানোর পরে উনি ফিসফিস করে অন্যকে বললেন, ঠিক আছে, কোরালি মোটা মেয়েরা অলক্ষী হয়। আমার রাগে সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। আমি কি কুরবানির গরু যে এভাবে উল্টে পাল্টে দেখতে হবে? আর এত প্রশ্নের উত্তর দিতে হবে কেন? আমাকে যে প্রশ্ন করা হচ্ছে তা তো ছেলেকেও করা উচিত। সে নামাজ পড়ে কিনা, সে সূরা জানে কিনা। কিন্তু ছেলেরা আমাদের সমাজে বিশেষ সুবিধাজনক স্থানে থাকে, এজন্য এসব প্রশ্ন কেউ করে না। আর আমার মতো কালো মেয়ের এসব প্রশ্ন করার প্রশ্নই আসে না। শতটা প্রশ্নের উত্তর দিয়ে ফিরেছি নিজের রুমে। এখন সামনে যে আসবে তাকে ভস্ম করে দেব, এমন অবস্থা আমার। তিতির একটু উকি দিয়ে অবস্থা সুবিধাজনক নয় বুঝে চলে গেল। ইস, ওকে আমার দরকার। আশিক কেন ওদের সাথে? এই তথ্য তিতিরই বের করতে পারবে। কিন্তু এই আশিককে নিয়ে ভাবার সময় আমার হলো না। রাতে ছেলেপক্ষ জানালো আমাকে ওদের পছন্দ হয়েছে, ওরা সামনে এগোতে চায়। ব্যাস, পুরো বাড়িতে শোরগোল পড়ে গেল। মনে হচ্ছে কালই বিয়ে দিয়ে দেবে। কয়েকদিন পরের ঘটনা। এর মধ্যে আমার পরিবার থেকে আব্বা, আম্মা, মামা আর বড় দুল্লাভাই ছেলের বাড়ি দেখে এসেছে এবং বিয়ের 3 তারিখ নিয়ে কথাবার্তা চলছে। সত্যি বলতে কি, বিয়ে নিয়ে আমার কোনো অতি আগ্রহ বা কোনো স্বপ্ন নেই। চিনি না, জানি না, এমন একজনের কাছে ধরিয়ে দেওয়া হবে। আমাকে, তাকে এবং তার পরিবারকে চিনি নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে। নিজের মা, বোন, বান্ধবী সবাইকে তো দেখছি এভাবে মেনে নিয়ে এবং মানিয়ে নিয়ে চলছে। হাড়ি খুন্তি নাড়া, সন্তান বড় করা, এই তো জীবন। আমার মতো অতি সাধারণ মেয়ের জীবনে আর কি বা করতে পারে? কিন্তু আমার একটু ইচ্ছে ছিল, আর কিছু না। ছেলেটার সাথে একটু কথা বলা, তার ইচ্ছা রুচি সম্পর্কে জানা, মেয়েদের কেমন ভাবে সে বা তার পরিবার সেটা জানার বড্ড ইচ্ছে ছিল। কিন্তু আমার মা বাদ সাধলেন। তার মনে হচ্ছে আমি যদি বেশি জানা বোঝা করতে চেয়ে হিতে বিপরীত করে ফেলি। আমি আমার মাকে মোটেও দোষ দেব না। ওনাকে প্রতিটা দিন উঠতে বসতে শতবার আত্মীয় প্রতিবেশী চেনা জানা সবার কাছেই শোনা লাগে, মেয়ে কেন বিয়ে দিচ্ছেন না, আর কবে দেবেন, মেয়ের কোথাও লাইন আছে নাকি, এত বড় মেয়ে বাড়ি থাকলে বাড়ির অমঙ্গল, ইত্যাদি ইত্যাদি। এর উপর যা কয়েক জায়গা থেকে প্রস্তাব আসে তা আমাকে দেখে তাদের পছন্দই হয় না। ছেলেটা এলিশা মাদ হোক আর যাই হোক, মেয়ে যেন ঐশ্বরিয়া বা ক্যাটরিনা কাইফ হতে হবে। এর সাথে গুণে লক্ষ্মী আর বিদ্যায় সরস্বতী। এই জন্য এবার সবকিছু মোটামুটি ঠিকঠাক মিলে যাওয়াতে মার কোনো রিস্ক নিতে চান না। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে আল্লাহর শুকরিয়া। কিন্তু ভালোই ভালোই সবকিছু কি হয়? মানুষ যেভাবে চায় সেভাবে কি সব ঘটে? কখন কি অঘটন ঘটে কেউ তো বুঝতেও পারে না। আমি বা আমরাও তা বুঝিনি। বিয়ের আর 1 সপ্তাহ বাকি। সেদিন রাতে তিতির এসে খুব বকবক করছিল, হলুদে কি পরবে, বিয়েতে কি পরবে, এসব নিয়ে মাথা খারাপ করে গেল আমার। রাতে শুয়ে পড়েছি, হঠাৎ পানির পিপাসা পেল। ইস, আজ পানি এনে রাখা হয়নি। ঘর থেকে বের হয়েছি পানি আনতে। আব্বা মায়ের ঘর পার হতেই কানে হঠাৎ একটা কথা ভেসে আসলো। জমিটা বেচে দেবো ভাবছি, কিন্তু এত কম সময়ে কি খরিদ্দার পাবো? আব্বার কণ্ঠ, হতাশার সুর সেখানে। জমিটা না বেচলে হয় না। বাবুকে বলে দেখো কোনো সাহায্য যদি করে। তোমার ছেলে কবে আমাদের সাহায্য করেছে বলো? বিয়েতে সে আত্মীয়ের মতো এসে খেয়ে যাবে, বড়জোর 2-5 হাজার টাকার বা সেই টাকার গিফট দিতে পারে। আর জমি না বেচে কি করব বলো? ঘটক বলছে ছেলের দোকান বাড়াবে, এজন্য কিছু নগদ টাকা দিতে হবে। এর সাথে দামি মোটর সাইকেল, তার দামও নাকি 3 লাখ টাকা। আর মেয়েকে 1 সেট গহনা, আবার 100 জন বরযাত্রী আসবে। এদিকে আমাদের ছোট মেয়ে, শেষ বিয়ে, আত্মীয় স্বজন সবাইকেই দাওয়াত দিতে হবে, ভালো আদর আপ্যায়ন করতে হবে। কিন্তু এই জমি থেকেই তো সারা বছরের খাওয়া চলে আমাদের। অন্য জমি থেকে তো তেমন কিছু আসে না। আর তাড়াহুড়া এই বিটে বাড়ি ছাড়া অন্য কিছুই তো নেই। এত ভেবো না জোহরা, আল্লাহ ভরসা, আমাদের আল্লাহ দেখবেন। কিন্তু সময় মতো মেয়ের বিয়ে দিতে না পারলে পাপী হয়ে থাকবো। আমি জানি আর পেতে কথা শুনে ঠিক না, কিন্তু আজ এই মুহূর্তে ঠিক ব্যাটিকের ঊর্ধ্বে উঠেছি যেন। আমার চোখ বেয়ে জল করিয়ে অন্য ভিজে গেছে, তা আমিই বুঝিনি। রাগ, ক্ষোভ আর অসহায়ত্ব ঘিরে ধরেছে আমাকে। কোনো রকমে নিজের ঘরে ফিরে এসেছি। শুয়ে শুয়ে অর্ধেক রাত পর্যন্ত চিন্তা করেছি শুধু। এরপর কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ঘুমাতে গেলাম। পরদিন সকাল, আমার বাড়িতে হুলস্থুল, আমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। ফোন বাড়িতেই রয়ে গেছে। মা মাথায় হাত দিয়ে বসে আছে। পাড়া প্রতিবেশীরা কথা শোনাচ্ছে নানান রকম। আমাদের আগেই সন্দেহ হয়েছিল ইমেল লাইন না থেকে যায় না, কিন্তু লোকের মুখে জামা ঘষে আমি দুপুরের মধ্যে ফিরে এসেছি। সাথে আমার ছোট ফুফু আর্যমানদাও বেগম। আমি কিছুতেই পাত্রপক্ষের এই অন্যায় দাবি মানতে পারছি না। এই যে আমার নারীত্বের অপমান,
আমার রং চাপা বলে কি সেটা পোষাতে হবে আমার বাপের টাকায়? আমার বাপের জমি বেচে কেন আমার সুখ কিনতে হবে? আর সুখ তার নিশ্চয়তা কি? আমি জানি আমার এসব কথা কেউ বুঝবে না, তাই যে বুঝবে আমি চলে গিয়েছি তার কাছে। ছোট ফুফু আর্য পরিবারের একমাত্র বিদ্রোহী মেয়ে, কারো পরোয়া করে না। তার বক্তব্য, আমি যতক্ষণ সঠিক কাজ করব কারো কথাই শুনবো না। ছোট ফুফুর কাছে যে সব খুলে বলতেই রেগে আগুন। তোর বাপের কি মাথা খারাপ? যারা বিয়ের আগে এমন দাবি করতে পারে, বিয়ের পর তো সম্পর্ক পাকাপোক্ত হবে, তখন নানান ছুতোয় বলবে বাপের বাড়ি থেকে টাকা আনো, না আনতে পারলে নির্যাতন। এসব লোক খুব লোভী হয়। ফুফু এসে বাড়ি কাঁপায় ফেলছে। আব্বা চুপ করে বসে আছেন। মা এসে থামানোর চেষ্টা করছেন, থামাতে না পারে ক্রুদ্ধ হয়ে বোমা ফাটালেন যেন। এতই যখন দরদ, তো বাইজির একটা ব্যবস্থা করলেও তো পারো। সবাই শুধু বড় বড় কথা বলে, কাজের বেলায় কেউ না। কে বিয়ে করবে তোমার কালো বাতিজিকে? আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি নিশাদকে, ওর দায়িত্ব আমার। আমি ওকে নিজের পায়ে দাঁড় করাবো, কিন্তু কিছুতেই এ বিয়ে হতে দেব না। সব আয়োজন শেষের পথে, দাওয়াত দেওয়া শেষ, আর এখন বিয়ে ভাঙলে ওর জীবন কলঙ্কিত হবে। তোমার বয়স কম হলো না আরজু, অবুজের মতো কথা বলো না, এমন জেদ করো না। যৌতুকের দাবিতে যখন শ্বশুরবাড়ির লোক মেয়ের গা হাত পা পুড়িয়ে দেবে, তখন ভালো লাগবে ভাবি? কি যা তা বলছো, এসব অমঙ্গল ডেকে এনো না। অমঙ্গল আমি আনছি না, তোমরাই আনছো পাত্রপক্ষের এইসব অবৈধ দাবি মেনে। এরা যে বিয়ের পর আরো টাকা পয়সা চাইবে না, তার নিশ্চয়তা কি? বিয়েতে মেয়ের সুখের জন্য কিছু তো দিতেই হবে। তাই বলে এমন লিস্ট ধরিয়ে দেবে? ভাই, আপনি কিছু বলেন, আর চুপ করে থাকলে হবে না। মেয়েটার জীবনের প্রশ্ন, বিয়ে হয়ে গেলে তখন ব্যাপারটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, বিয়ে ভাঙলে দু একদিন নানানজন নানান কথা বলবে, কিন্তু জীবনটা তো লোকের না, জীবনটা আমাদের মেয়ের। সেটা এভাবে নষ্ট হতে দিতে পারি না। এরপরেও কিন্তু কথা থামেনি। আমার দুলা ভাই মামা সবাই মিলে নানা কথা যুক্তিতর্ক চলেছে সারাদিন, কিন্তু ছোট ফুফুর একই কথা, এই বিয়ে হবে না। মামার অনুরোধে ঘটককে ডেকে আনা হলো এসব দাবি দেওয়া ছাড়া বিয়ে হয় কিনা এটা জানতে। ঘটক বিরাট ভাব নিয়ে বলা শুরু করলো, ভাইজান, আপনি কি কোন? ওই ছেলের জন্য কতজন লাইন দিয়ে আছে, এমন পাত্র লাখে একটা। মেয়ের সুখের জন্য এইটুকু কে করে না কোন? তাই বলে এভাবে লোভীর মতো দাবি করবে? ছোট ফুফু তেড়ে এলেন। না চাইলে মাও দুধ দেয় না, কি কোন চাচা মিয়া? এই কথা বলে চটুল হাসি দেয় ঘটক। তোমাকে সহ সবকটাকে পুলিশে দেওয়া উচিত। সাহস কত, যৌতুক দাবি করে! ফুসতে থাকেন ফুফু। ঘটক বেটা গুসা করে আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। ফুফু আমাকে নিয়ে চলে আসেন তাদের বাড়িতে। বিয়ে ভেঙে যায়। মা রাগ করে আমার সাথে কথা বলেন না। আব্বার মনের খোঁজ জানি না, তবে আমার কেন জানি মনে হয় এই বিয়ে ভাঙাতে আব্বাও খুশি নন। জমির জন্য নয়, আমার ভবিষ্যতের জন্য। ফুফু দিন রাত বুঝতে থাকেন আমাকে। শোন নিশা, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। ছোটখাটো যে কোনো কাজ করেই হোক, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত। তোর রেজাল্ট তো খারাপ না, চেষ্টা কর, কিছু না কিছু হয়েই যাবে ইনশাল্লাহ। ফুফু আমাকে একটা জব কোচিং এ ঢুকিয়ে দেন। আমারও কেমন জিদ লাগে, গায়ের রঙের জন্য কি আমার জীবন থেমে যাবে? কয়েক মাস কেটে গেছে, নিজেকে মোটামুটি গুছিয়ে নিয়েছি। দুই একটা ব্যাংক এবং স্কুলে পরীক্ষা দিয়েছি, মোটামুটি হয়েছে। দেখি কি হয়। ফেসবুকে আমার একটা আইডি আছে, তেমন একটা লগ ইন করা হয় না। আগে বেশ অ্যাক্টিভ ছিলাম, বান্ধবীর সাথে মিলে ছবি দিতাম, কিন্তু কয়েক মাস এসব কিছুই আর ভালো লাগে না। অনেকদিন পরে আজ ফেসবুক খুলেছি, বেশ কিছু নোটিফিকেশন আছে, কয়েকটি ফ্রেন্ড রিকোয়েস্ট ওপেন করতে এই কি আশিকের আইডি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু কেন? আশিকের আইডির দিকে তাকিয়ে আছি। ও সেদিন কেন পাত্রপক্ষের সাথে এসেছিল আজও তা জানতে পারিনি। আসলে আমার জীবনে এমন ঝড় উঠলো যে জানার সুযোগ বা ইচ্ছে কোনোটাই হয়নি। যাই হোক, আবার কোনো ঝামেলায় জড়িয়ে পড়ি, এমনিতেই ঝামেলার পড়লে। মা আজও ভালো করে কথা বলেন না, আব্বার মনের খবর কোনোদিনই তেমন বুঝিনি। তাই এসব ফেসবুক বাদ দিয়ে আগে নিজের পায়ে দাঁড়াই, এই ভেবে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করেই রেখে দিই। 2 দিন পরে একটা ব্যাংকে লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি উত্তীর্ণ হয়েছি। ছোট ফুফু তো দারুণ খুশি, আমার আত্মবিশ্বাস বাড়ে। মৌখিক পরীক্ষার জন্য জোরসোরো প্রস্তুতি নিতে থাকি। আজ মৌখিক পরীক্ষা, বুক ধুকপুক করছে। কি প্রশ্ন করে কে জানে। ডাক মতো বোর্ডে যে পরীক্ষা দিয়েছি, চাকরির জন্য প্রথমে ভাইবা, খারাপ হয়নি, কিন্তু বাবার এই প্রশ্নের পর প্রশ্ন হিমশিম খেতে হয়। তাদের প্রতিষ্ঠানের উন্নয়নে আমি কিভাবে তাদের সাহায্য করতে পারি, আর এই প্রশ্নের ছেড়ে নিজের উন্নয়নের চিন্তায় আমি বাঁচি না।
আর প্রতিষ্ঠানের উন্নয়ন। গলাটা শুকিয়ে এসেছে, শুধু পানি খেলে হবে না। এই মুহূর্তে আমার 1 কাপ কফি খুব প্রয়োজন, ক্যাফিন দরকার শরীরে। ব্যাংকের নিচে একটা কফি শপ আছে দেখেছি, সেখানে বসে একটা কফির অর্ডার দিলাম। তার আগে ঢকঢক করে পানি খেলাম হাফ লিটার। কফি নিয়ে আসিনি এখনো, কি করবো আর। কফি শপে চলা, টিভি দেখছি মনোযোগ দিয়ে। ঠিক সেই সময় এক্সকিউজ মি, এখানে বসতে পারি? আসি। এখানেও? জি অবশ্যই, চেয়ার টেবিল তো আর আমার নয়। ধন্যবাদ। বিরক্ত নাকি খুব? তা ভাইবা কেমন হলো? আমার ভাইবা কিভাবে জানলেন? আমার ব্যাংকে এসে পরীক্ষা দিচ্ছেন তা আমি জানবো না? আপনি এখানেই জব করেন? আশ্চর্য। আশ্চর্য কেন? আমি যেখানেই যাই সেখানেই আপনি। ব্যাপারটা কি? যদি উল্টা করে বলি? মানে কি? আমি আপনাকে ফলো করছি বলতে চান? হুম, ভাগ্য আমাদের একত্র করছে, তা আমাকে এভাবে ঝুলাই না রাখলেই পারেন। আমি আপনাকে কিভাবে ঝুলাই রেখেছি? ফেসবুকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমার আইডিটাকে আর ঝুলাই রাখবেন না। ওকে মিস নিশাদ, আপনি কফি পান করুন, আমি আসি। অফিস টাইম তো, সময় দিতে পারছি না, দুঃখিত। ও হ্যাঁ, বিলটা আমি দিয়ে দিয়েছি, এটুকু ভদ্রতা নিশ্চয়ই করতে দেবেন। আমি আর কি বলবো? কি হলো? কিছুই বুঝলাম না। যেভাবে ঝড়ের মতো এসেছিল তেমনই চলে গেল। আর আমি বাসায় আসতেই ফুফুর প্রশ্ন, কেমন হলো পরীক্ষা? দিলাম তো মোটামুটি, জানি না কি হবে। বিকেলে মোবাইল নিয়ে বসেছি, ফেসবুক খুলে আশিকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। আমার হঠাৎ আগ্রহ জাগলো, আসিফ আরহামর কি হয়, ও কেন আমাদের গ্রামে গিয়েছিল। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আশিকের আইডিতে ঢুকলাম। ভালো ছবি তুলতে পারে দেখছি, বিভিন্ন অ্যাঙ্গেলে ফুলের ছবি, আকাশের ছবি আর নদীর ছবি। দারুণ তো। এর চেয়ে অবাক হলাম একটা আবৃত্তির পোস্ট দেখে, আশিক নিজে আবৃত্তি করছে। শোনো, কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। বাহ, চমৎকার আবৃত্তি করে তো। ব্যাংকে চাকরি করলেও সাহিত্য ভালোবাসে বোঝা যায়। রাতে হঠাৎ মায়ের ফোন। কি খবর তোর? ভালো আছি মা। কোনো হিললে হলো? এভাবে আর কতদিন? তুই একটা মেয়ে, এটা তোর বোঝা উচিত। আমি বুঝি মা, কিন্তু আগের ঘটনা থেকে আমারও শিক্ষা হয়েছে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। বয়স তো বসে থাকবে না রে মা। মায়ের গলায় কেমন ক্লান্তির সুর। মায়ের কষ্ট যে বুঝি না তা না, কিন্তু তাই বলে আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না আমি। ভালো লাগছিল না কিছুই, রাতে খেতেও পারিনি। এলোমেলো নানা রকম চিন্তা মাথায় জট বেঁধেছে। মাঝে মধ্যে মনে হয় মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া পাপ, আরো পাপ মেয়ে হয়ে জন্ম নেওয়া। এমন সময় মেসেঞ্জার টুং করে শব্দ হলো, আশিক মেসেজ পাঠিয়েছে। ধন্যবাদ। কেন? এভাবে ঝুলিয়ে না রেখে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। আমি খুব সামান্য মেয়ে, এভাবে বলার কিছু নেই। সামান্য আর অসামান্য মেয়ে বিচার করবেন কিভাবে? চেহারা দিয়ে? সবকিছু মিলিয়ে। আচ্ছা, একটা প্রশ্ন করি। জি অবশ্যই। মানে আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন কিভাবে ঠিক বুঝিনি আজও। ও আসিফ ভাইয়ের ছোট ভাই আনিস আমার ফ্রেন্ড, খুব করে বলতো ওদের বাড়িতে যেতে। আমি আবার ঘুরতে পছন্দ করি, ছুটি পেলে বেরিয়ে পড়ি হুটহাট। এভাবে গিয়েছিলাম ওদের বাড়িতে। এরপর ওর ভাইয়ের জন্য পাত্রী দেখতে যাবে, আমাকে জোর করে ধরে নিয়ে গেল। না গেলেই ভালো হতো। কেন? আপনাকে এভাবে অপমান করবে আমি বুঝতে পারিনি, আমার খুব খারাপ লেগেছিল। কেন বুঝলাম না। এই যে নানা রকম প্রশ্ন করা, হেঁটে দেখানো, এসব। আরে এসব আমাদের গ্রামের মেয়েদের জন্য নতুন কিছু না। আমি জানি আপনার বিয়েটা কেন হয়নি। আমার বন্ধু আনিসি বলেছে আমাকে, ওর এই বিষয়টা ভালো লাগেনি, কিন্তু ও তো ছোট, তার উপরে বেকার, ওর কথা কে শুনবে? বাদ দেন, আমি এসব ভুলতে চাই। কিন্তু শাড়িতে আপনাকে কিন্তু দারুণ লাগছিল। মন ভালো করতে চান তাই না? আচ্ছা, রাত হলো, ভালো থাকেন, শুভরাত্রি। চ্যাটিং করে আমার কেন জানি ভালো খারাপ দুটোই লাগছে। ভালো লাগছে কারণ এই প্রথম কেউ আমাকে বললো আমাকে ভালো লাগছিল দেখতে। আর খারাপ লাগার কারণ, কি দরকার এসব অযথা চ্যাটিং ফ্যাটিং। আচ্ছা, আমি কি বিষণ্ণতায় ভুগছি? না হলে কোনো কিছুই ভালো লাগে না কেন? বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন জ্বর জ্বর, খাবারের রুচি নেই, ঘুমও হচ্ছে না ঠিক মতো। বিকেলে ব্যালকনিতে বসে আছি, ছোট ফুফু কাছে এসে দাঁড়ালেন, মাথায় হাত রেখে বললেন, এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস নিশাদ? তোর এই যে অসুস্থতা, এটা কিন্তু মানসিক অসুস্থতার কারণে। দেখ, এই সমাজে দুর্বলদের প্রতি সব অবজ্ঞা, সব দোষারোপ, সব নিন্দা। মেয়েরা দুর্বল হয়, এজন্যই তাদের সব শিকার হতে হয় বেশি। কিন্তু মেয়েরা যখন সব প্রতিকূলতা সামলে দুর্বিদ্ধ হয়ে ওঠে, তখন সারা পৃথিবী তার কাছে হেরে যায়। আজকাল নিজেকে খুব ভুংচুর মনে হয়। ফুফু আর তোমাদের ঘরে বসেও কতদিন খাবো বলো? এদিকে আব্বা মা দিন দিন হতাশ হয়ে যাচ্ছেন।
আপা ফোন দিয়েছিল, আমাকে বলল তোর জিদের কারণে আব্বা মা কষ্ট পাচ্ছে আর আমরা লোকের কথা শুনে মরছি। নিশ্চয়ই কষ্টের পর সুখ। এটা আমার কথা না, এটা মহান আল্লাহর কথা। তো সুদিন আসবে, তখন এই সব দুঃখ কষ্ট সব তুচ্ছ মনে হবে। মা এখনো একটু চাঙ্গা হতো। যা, আমাদের দুজনের জন্যই চা বানিয়ে নিয়ে আয়। ছোট ফুফু আমাকে যেমন বোঝে তেমন করে কেউই বোঝে না। এই মানুষটির প্রতি কৃতজ্ঞতা আমার দিন দিন বাড়ছে। আশিক প্রায়ই নক করে, এই হাই হ্যালো, আমি তেমন একটা রিপ্লাই দিই না। আসলে আমার কিছুই ভালো লাগে না, হতাশা ঘিরে ধরেছে যেন। সেদিন রাতে অনলাইনে আসতেই আশিক আমাকে মেসেঞ্জারে কল দিল। ও আমাকে কখনো কল দেয় না, আজ কল দেওয়াতে আমি অবাকই হয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। নিশাদ, আপনি কি অসুস্থ? কেন বলুন তো? আপনার কণ্ঠস্বর কেমন নিস্তেজ লাগছে। আসলে আমার কয়েকদিন ধরে জ্বর, শরীরটা ভালো যাচ্ছে না। আহা, ডাক্তার দেখিয়েছেন? আরে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। নিশাদ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। না, ফোনে নয়, আমি সরাসরি বলতে চাই। আপনি অনুমতি দিলে দেখা করতাম। আমি আসলে বুঝতে পারছি না, আপনাকে পরে জানাবো। ফোন রেখে নতুন একটা চিন্তায় পড়েছি আমি। আশিক আমাকে কি বলতে চায়? প্রেমের প্রস্তাব দেবে নাকি? ধুর, কি ভাবছি আমি। আমার উচিত ছোট ফুফুর সাথে শেয়ার করা। কিন্তু পরদিন সকালে নতুন একটা চাকরির পরীক্ষার ডেট পড়ায় মাথা থেকে আশিকের চিন্তা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে পড়া শুরু করি। 15 দিন পর রাত 10:30 মেসেঞ্জার টুং করে শব্দ, আশিকের মেসেজ। আমি কি কোনো অপরাধ করেছি মিস নিশাদ? আসলে আমি খুব বিজি ছিলাম একটা চাকরির পরীক্ষা নিয়ে। যদি মনে করেন আমি আপনাকে বিরক্ত করছি তাহলে আমি আর নক দেব না। না না, কি বলছেন? 2 দিন পরেই একটা পরীক্ষা, আমি আপনাকে অবশ্যই জানাবো। পরদিন সকালে ফুফুর সাথে সবকিছুই খুলে বলেছি। জানতে চাই কি করব। দেখা করতে সমস্যা কি? তুই কি ভয় পাচ্ছিস? যে দেখ কি বলতে চায়। আর যদি বলিস আমি না হয় বাইরে কোথাও দাঁড়িয়ে থাকবো। কি যে বলো না ফুফু, আমি কি বাচ্চা নাকি? বাচ্চা না বলেই তো এত চিন্তা। আমার মনে হয় তুই দেখা কর, শোন কি বলে। আচ্ছা, আগে পরীক্ষাটা দিই তো। পরীক্ষার চিন্তার চেয়ে দেখা করার চিন্তাই আমার কাছে বড় হয়ে দেখা দিল। আসলে কখনো এভাবে কারোর সাথে দেখা করিনি, খালি মনের মধ্যে আকুলি বুকুলি করছে, কি বলতে পারে। 2 দিন পার হলো এইভাবেই। পরীক্ষা হলো কোনো রকম। আশিক যেহেতু রাতেই নক করেন, বুঝেছি সে রাতেই ফ্রি থাকে। আমি আশিককে নক দিলাম, কেমন আছে? ভালো। আপনার পরীক্ষা কেমন হলো? হয়েছে কোনো রকম। আসলে আপনি কিছু বলতে চেয়েছিলেন। জি, কিন্তু সরাসরি। আচ্ছা, সমস্যা নেই। কবে কোথায় আসবো বলুন? বেশি দূরে নয়, আপনার বাসা থেকে বের হয়ে যে মার্কেট তার অপোজিটে আসুন। সেখানে একটা ভালো কফি শপ আছে। কিন্তু দিনক্ষণ তো বললেন না। অফিস ডেতে বাদ থাকো। আগামী শুক্রবার বিকেল 5টায়। আর কফি শপের ডিটেলস আমি মেসেজ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। আপনিও। আশা করি শীঘ্রই দেখা হচ্ছে। একদিন পরেই শুক্রবার, কিন্তু আমার সময় যেন থমকে গেছে। কি পড়ে যাবো সেটাই বুঝতে পারছি না। আমার কখনো এমন হয়নি। সারা জীবন বান্ধবী আর বোনদের ধমক দিয়েছি রেডিওতে দেরি হয় এই জন্য। অবশেষে একটা হালকা গোলাপি রঙের 3 পিস পরে, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বের হয়েছে নির্দিষ্ট জায়গায়, কফি শপে। দরজা ঠেলেই ভেতরে ঢুকিয়ে দেখি আশিক আগেই এসে বসে আছেন। আমাকে দেখে উঠে দাঁড়ালো। হেসে বললাম, আগেই চলে এসেছেন যে? আপনাকে অপেক্ষায় রাখতে চাইনি। ধন্যবাদ, কফি শপটা সুন্দর। আপনিও সুন্দর। মানে আপনাকে সুন্দর লাগছে। এটা বলতে নিশ্চয়ই ডাকেননি? আমার কিছু কথা বলতে ডেকেছি। আচ্ছা, আগে অর্ডারটা দেই। কি খাবেন বলেন? কফির সাথে আর কি? আর কিছু না, শুধুই কফি। আশিক ওয়েটারকে ডেকে 2 কাপ কফির অর্ডার দিল। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছি। নিশাদ, আমি চাই আমি আমার কথাগুলো আগে শেষ করব, এরপর আপনি কথা বলবেন। আচ্ছা বলেন। আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। 2 ভাই বোনের মধ্যে সবার ছোট। নিম্ন মধ্যবিত্ত পরিবার, সুতরাং বুঝতেই পারছেন, দুঃখ দরিদ্রতা এসবের সাথে বেড়ে ওঠা। জীবনে কোনো বড় স্বপ্ন ছিল না কোনো দিনই। একটা সাধারণ সাদাসিধে জীবন, মা বাবার পাশে দাঁড়ানো আর একজন প্রিয় মানুষের আশ্রয়, এই আমার স্বপ্ন। জীবনে এত বেশি স্ট্রাগল করতে হয়েছে যে প্রেম ভালোবাসার কথা চিন্তা করা বোকামি ছিল আমার জন্য। তাই এসব হয়নি। লেখাপড়ায় খারাপ ছিলাম না, কিন্তু লেখাপড়া শেষ করে সরকারি চাকরির আশায় না থেকে যেখানেই সুযোগ পেয়েছি ঢুকে গিয়েছি। এখন প্রশ্ন করতে পারেন কেন আপনাকে এসব বলছি। কারণটা একটু পরেই বুঝতে পারবেন। চাকরি শুরু করার পরে মা আর বোনেরা চাপ দিতে থাকে বিয়ের জন্য, কিন্তু আমি একটু স্বাধীনভাবে ঘুরতে চেয়েছি আরও কিছুদিন। ঘুরে বেড়ানো, ছবি তোলা, এসব আর কি। কিন্তু কি? ও সরি, থাকতে না পেরে মুখ ফসকে বলে ফেলি আমি। আশিক মিষ্টি করে হাসে। হাসলে ছেলেটাকে বেশ ভালো লাগে।
কিন্তু একটা ট্রেন জার্নি আমার জীবনটা উলটপালট করে দিয়েছে। আপনার সাথে যেদিন প্রথম দেখা হলো, আপনি ট্রেনে ঠিক আমার কামরাতেই আমার পাশের সারিতে উল্টো দিকে বসেছিলেন। আমি জানি আপনি আমাকে খেয়ালই করেননি, কিন্তু আমি আপনাকে দেখেছি। কি দারুণ উচ্ছল আপনি! আপনার ফোন আসলো আর আপনি কি উচ্ছ্বসিত স্বরে কথা বলতে শুরু করলেন। আপনার অবাধ্য চুল চোখে মুখে এসে পড়ছে, আর আপনি ঝর্ণার মতো কলকল করে কথা বলে চলেছেন। ঘটনাক্রমে আপনি একটা ব্যাগ রেখে নেমে পড়াতে আপনার সাথে কয়েকটা বাক্য বিনিময় হলো, কিন্তু নাম ছাড়া আর কিছুই জানতে পারিনি। এরপর কাকতালীয়ভাবে আপনাদের বাড়িতে যে আপনাকে দেখে আমি চরম ধাক্কা খেয়েছি, আবার মুগ্ধ হয়েছি। কচি সবুজ পাতা রঙের শাড়িতে আপনাকে সবুজ পাতার মতোই সজীব লাগছিল। চোখ সরাতেও পারছিলাম না, আবার ধরা পড়ার ভয় বেশিক্ষণ তাকাতেও পারছিলাম না। কিন্তু মন ভেঙে গিয়েছিল এটা ভেবে যে আপনি অন্য কারো হয়ে যাচ্ছেন। ভবিতব্য মেনে নিয়ে আমি ফিরে আসি আমার কর্মস্থলে, কিন্তু কিছুদিন পরে আমার বন্ধু আনিস জানায় বিয়েটা হয়নি, ভেঙে গিয়েছে। কারো বিয়ে ভাঙার কথা শুনলে খুশি হওয়া ঠিক না জানি, কিন্তু আমি আমার খুশি আটকাতে পারিনি। আনিসের কাছে আপনার ডিটেলস ছিল, সেটা শুনে ফেসবুকে সার্চ দিয়ে আপনাকে পেয়েছি, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট তো গ্রহণ করেন না। তারপর তো আমার ব্যাংকে দেখা হলো আবার, কিন্তু নিশাদ ব্যাংকের নিচের কফি শপে আপনাকে দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। হাসি খুশি কলকল করে কথা বলে আপনি কি বিষণ্ণ চেহারা, মলিন, নেতিয়ে পড়া বাসি ফুলের মতো। আমি হাসি খুশি নিশাদকে দেখতে চাই, আর কলকল করে কথা বলা শুনতে চাই। নিশাদ, আমি খুব সাধারণ ছেলে। আমার সাধারণ সাদাসিধে জীবনে আপনি কি আমার আশ্রয় হবেন? আমি আসলে কি বলবো, আমি তো হতবাক, বিস্মিত এবং একই সাথে হতভম্ব। বলে কি এসব? আমাকে নিয়ে এভাবে কেউ ভাবতে পারে? তাই তো আশ্চর্য আমার কাছে, কিন্তু সত্য। অনেক সময় কল্পনার চেয়েও সুন্দর হয়। আমি নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক হয়ে প্রশ্ন করি, বিয়ে ভেঙে যাওয়া একটা শ্যামলামের প্রতি করুণা? না, একজন মায়াবী মানুষকে নিজের মানুষ করে পাওয়ার তীব্র আকুলতা। আপনি ভালো জব করেন, অনায়াসেই সুন্দরী মেয়ে পাবেন। আর তাছাড়া আমার বাবার অবস্থাও তো ভালো না। আমি মনের মানুষ খুঁজে পেয়েছি, সওদা করতে চাই না। আর সৌন্দর্যের সঙ্গে আমার কাছে ভিন্ন। আপনার চোখের গভীরতায় আমি যে সৌন্দর্য খুঁজে পাই, কথিত গৌরবর্ণে আমি সেই সৌন্দর্য পাই না যে। দেখুন আশিক, প্রেম করার মতো লুতুপুতু আবেগ আমার এখন নেই, আর সে পরিস্থিতিতেও আমি নেই, সেটা নিশ্চয়ই বোঝেন। আমি যে আজীবন প্রেম করার লাইসেন্স পেতে চাই। এ কথা বলে আশিক আবার হাসলো। এদিকে আমার অবস্থা সঙ্গে লজ্জে আমি ঘিরে যাচ্ছি। ওইটা সে কখন কফি দিয়ে গেছে যে ঠান্ডা হয়ে কোল্ড কফি হওয়ার পথে। কয়েক মুহূর্ত কেটে গেল এভাবেই। এরপর আমি মুখ নিচু রেখে আরক্ত মুখে বলি, আমার পরিবারের লোকজন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আপনি আবার না করে বসবেন না তো? আমি কোনো রকমের না সূচক মাথা নেড়ে উঠে বের হয়ে এসেছি। আশিক বিল পে করে দৌড়ে আসলো। আরে দাঁড়ান, রিক্সা ঠিক করে দেই। লাগবে না, আমি যেতে পারবো। এরপর আমি কিভাবে বাসায় ফিরেছি জানি না। কি এক অদ্ভুত ঘোরের মধ্যে আছি, তার চেয়েও অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। ফুফু ব্যালকনিতে পায়চারি করছিল, আমাকে দেখে দৌড়ে এসে উদ্বিগ্ন হয়ে কি হয়েছে জানতে চাইলেন। আমি প্রথমে কিছুই বলতে পারিনি, একটু ধাতস্থ হয়ে খুলে বলেছি সব। আমার মতো ফুফুও খুব অবাক, কিন্তু এরপর আল্লাহর শুকরিয়া আদায় করে আমার মাথায় হাত রেখে বললেন, বলেছিলাম না মা, আল্লাহ তোর জন্য ভালো কিছু লিখে রেখেছে। আমি ফুফুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে থাকলাম। এরপর সবকিছু এত দ্রুত ঘটতে থাকলো। আশিকি প্রথম ফুফুর সাথে কথা বললো, এরপর দুই পরিবারের দেখা দেখি বিয়ের কথাবার্তা। আমি এখন ট্রেন স্টেশনে। আজ আমার বিয়ে হয়েছে আশিকের সাথে। আমি এখনো ঘোরের মধ্যে রয়েছি। মা আমাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছেন। আশিকের বাবা যে মাকে সান্ত্বনা দিয়ে বলছেন, আরে বিহাইন, আমার মা মরে গিয়েছেন, তাই আমি আজ আমার মা নিতে এসেছি। আপনি এভাবে কেঁদে আমার মাকে কাঁদাবেন না প্লিজ। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এতদিন নানা রকম কথা শুনেছে, তারা সবাই অবাক। তাদের কাছে আমার বিয়ে হওয়াটাই বিরাট আশ্চর্যের বিষয়। আর সেখানে এমন দাবি দেওয়া ছাড়া বিয়ে। বাবা, যিনি সবসময় দূরত্ব রেখে চলেন, আজ আমাকে আশিকের হাতে তুলে দেওয়ার সময় কেঁদে ফেলেছেন। আর ছোট ফুফু, উনিই তো আজ সব কাজ এক হাতে সামলেছেন। আর বিয়ের আগে আশিককে বলেছেন আমার মেয়ে চাকরি করলেও বাধা দিতে পারবে না। আশিক হেসে বলেছে, তথাস্তু। ও হ্যাঁ, স্টেশনে বসে আছি, কারণ আশিকের ইচ্ছে ট্রেনে করেই বউ নিয়ে বাড়ি ফিরবে। কারণ এই ট্রেনেই নাকি আমাকে পেয়েছে সে। ট্রেন এসে দাঁড়াচ্ছে প্ল্যাটফর্মে, আর আমি নিশাদ আশিকের হাত ধরে চলেছি চোখ ভরা নতুন স্বপ্ন নিয়ে।